মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল রাজস্ব ভবন, চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনড় কর্মকর্তা কর্মচারীরা। অটো পাস ও সিলেবাসের গ্যারা কলে ক্ষতিগ্রস্ত উচ্চ মাধ্যমিকের পড়াশোনা, 2 বছরে পরীক্ষায় বসেনি 6 লাখ শিক্ষার্থী, শিক্ষা খাত সংস্কারের দাবি। গাজীপুরে শিল্প কারখানায় ব্যবহার হচ্ছে না ইটিপি, রাসায়নিক বর্জ্য ফেলা হচ্ছে ড্রেন নদী নালায়, হুমকির মুখে জনস্বাস্থ্য জীববৈচিত্র্য। এবং কলম্বো ইনিংস ও 78 রানে হারল বাংলাদেশ, 1-0 ব্যবধানে শ্রীলঙ্কার সিরিজ জয়, টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল শান্ত। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সারা দেশ থেকে কর্মকর্তা কর্মচারীরা এসে জড়ো হয়েছেন আগারগাঁয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে। এতে ব্যাহত হচ্ছে রাজস্ব সংগ্রহের কাজ। এনবিআর ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে প্রতিষ্ঠানটির যৌক্তিক সংস্কার এবং চেয়ারম্যানের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে। ভবনের ভেতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। শান্তিপূর্ণ কর্মসূচি, শুধুমাত্র রাজস্ব বোর্ডকে বাঁচানোর এই আন্দোলনে আমরা শরীক হয়েছি। আমরা কেবলমাত্র সংস্কারটা যেন যৌক্তিক হয়, টেকসই রাজস্ব আদায় ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের মূল দাবি। এনবিআর এর ইতিহাসে মে-জুন মাসে কোনো ট্রান্সফার বা কোনো ধরনের কার্যক্রম ব্যাহত হয় এরকম কোনো কাজ করা হয় না, বাট এই বছর হয়েছে। এটা একটা আসলে একটা অস্বাভাবিক ঘটনা বলা যায়। দর্শক, এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী শামীম উজ্জামান চৌধুরী, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। শামীম, জানতে চাই আন্দোলনের পরিস্থিতি কি, এবং সেই সাথে আপনি জানাবেন যে কোনো সমঝোতার আভাস পাওয়া গেছে কিনা। বলছিলেন যে মার্চ টু এনবিআর যে কর্মসূচি, সেটি কিন্তু সকাল থেকেই রাজধানীর আগারগাঁয়ে এনবিআর যে প্রধান ফটক, সেই ফটকে কিন্তু সারা দেশ থেকে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এসেছেন এবং প্রধান ফটক অবরুদ্ধ করে কিন্তু প্রধান ফটকের সামনে তারা কিন্তু আন্দোলন করছে এবং তাদের মূলত 4 দফা দাবি। এই 4 দফা দাবির যে প্রধান যে দাবি, সেটি ছিল এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ। এছাড়া আরও 3 দফা দাবি সহ মোট 4 দফা দাবিতে কিন্তু তারা এনবিআর এর যে প্রধান ফটক, সেই ফটকের সামনে কিন্তু তারা অবরুদ্ধ করে কিন্তু আন্দোলন করছেন এবং বিপুল পরিমাণ কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এনবিআর এর যে প্রধান ফটক, সেই ফটকের সামনে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তাদের যে দাবি দেওয়া ছিল সেটি হচ্ছে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ এবং রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ যে কমিটি হয়েছে, সেই সুপারিশ কমিটি জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, এনবিআর এর প্রস্তাবিত খসড়া ও পরামর্শ কমিটির সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থার সংস্কার নিশ্চিত করা সহ 4 দফা কর্মসূচিতে কিন্তু তারা এনবিআর ঐক্য পরিষদ নামে কিন্তু এই আন্দোলন তারা দীর্ঘদিন ধরেই করে আসছেন এবং তারা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তাদের দাবি করছেন যে অর্থ মন্ত্রণালয়ে আলোচনার পথ উন্মুক্ত থাকলেও কিন্তু তারা এখন পর্যন্ত এই অচল অবস্থা নিরসনে এখন পর্যন্ত কিন্তু অর্থ মন্ত্রণালয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া হলে আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকেই যে প্রধান কার্যালয় অবরুদ্ধ থাকার কারণে কিন্তু এনবিআর এর অফিসে কিন্তু কেউই প্রবেশ করতে এবং বের হতে পারছেন না এবং প্রধান কার্যালয় অবরুদ্ধ রয়েছে, প্রধান ফটক অবরুদ্ধ রয়েছে। সব মিলে যদি বলি যে শনিবারের শাটডাউন ও মার্চ টু এনবিআর এই কর্মসূচিতে আসলে আলোচনার মাধ্যমেই তারা সমস্যার সমাধান চান এবং তারা বিকাল 3টা নাগাদ একটি প্রেস কনফারেন্স করবেন। এই প্রেস কনফারেন্সে আসলে তারা পরবর্তী কী কর্মসূচি হবে সেটি তারা হয়তোবা নির্ধারণ করবেন। এখন যেটি বলা যাচ্ছে যে আমরা 2-1 জনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, একটু আসলে আপনাদের দাবি দেওয়াটা আসলে কি বলতে বলবেন? আমার পরিচয়টা, আমি মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার এবং এই এনবিআর সংস্কার পরিষদের আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
কর্মসূচি শুনলেন। এই মুহূর্তে আজকে লাগাতার শাটডাউন শুরু হয়েছে, এনবিআর অভিমুখে মার্চ, লং মার্চ চলছে এবং আমাদের এই চেয়ারম্যানের অপসারণের দাবিতে আমরা এক দফা দিয়েছি। ওনাকে অপসারণ করে সরকার আলোচনার পথ খুলবে অথবা আমাদের আনুষ্ঠানিক দাওয়াত দেবে, আদারওয়াইজ আমরা প্রেস ব্রিফিংয়ে আমাদের কার্যক্রম চলমান রাখার ঘোষণা আসবে। যেমনটি শুনছিলেন যে তাদের এই কর্মসূচি চলবে এবং বিকাল 2টা নাগাদ তারা একটি প্রেস ব্রিফিং করবে, প্রেস ব্রিফিং মাধ্যমে তারা সব বিষয়গুলো ক্লিয়ার করবে। তো আমার কাছে রাজধানীর আগারগাঁ থেকে এনবিআর এর যে অবস্থা, এনবিআর এর যে মার্চ টু ঢাকা এনবিআর কর্মসূচি এসে আমার কাছে সবচেয়ে তথ্য হলি। জি শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী শামীম বলছিলেন আগারগাঁ এনবিআর থেকে। সংস্কার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুর 2টায় সমাবেশের মূল পর্ব শুরু হলেও সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন সংগঠনের অসংখ্য নেতাকর্মী। এতে সভাপতিত্ব করবেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অটোপাস সিলেবাসের গ্যাঁড়া কলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা। তিক্ত বাস্তবতা হচ্ছে করোনা পরবর্তী 4 বছরে এই দুইয়ের বদৌলতে উচ্চ মাধ্যমিক স্তর পার হয়েছে 70 লাখ শিক্ষার্থী। শিক্ষাখাত এতটাই বিপর্যস্ত যে গেল 2 বছরে এইচএসসি পরীক্ষায় বসেনি 6 লাখ শিক্ষার্থী। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনে নতুন যুগের সূচনা হলেও তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষাখাতের সংস্কার সময়ের দাবি। শিক্ষাখাত নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। করোনা প্রাদুর্ভাবের অজুহাতে শিক্ষার্থীদের অটোপাসের দাবি সহ নানা নাটকীয়তায় 26 জুন থেকে শুরু হয় চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেখানে বসেছে 12 লাখের মতো পরীক্ষার্থী। 2023 সালে এসএসসি পাশ করে 16,41,140 জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় 6 লাখ এবার এইচএসসিতে অংশ নেয়নি, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় 36%। শিক্ষার্থীদের দাবি, হাফ বা ফুল সিলেবাসের গ্যাঁড়াকলে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুটহাট করে খবর পাই যে ফুল সিলেবাসের ওপর পরীক্ষা হবে, অল্প টাইমের মধ্যে সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করা পসিবল হয় না, তখন আমাদের এটা রেজাল্টের উপর একটা চাপ আসে। এত ব্যাপক সিলেবাস কমপ্লিট করা তাদের জন্য অত্যন্ত কঠিন, সুকঠিন। গত 4 বছরে অটোপাস বা সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চ মাধ্যমিক স্তর পার হয়েছে 70 লক্ষ ছাত্রছাত্রী। সবশেষ জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান প্রতিষ্ঠান প্রধানরা। করোনার পরের বছরই শর্ট সিলেবাস আসলো, পরীক্ষার সিস্টেমটাও চেঞ্জ ছিল, বাচ্চারা ইজিলি পরীক্ষা দিয়ে হয়তো পাশ করে যেত অনেকেই, কিন্তু এখন আবার দেখা গেল যে নতুন একটা ওয়াইড সিলেবাস আসলো। সেই ওয়াইড সিলেবাসে আবার বাচ্চারা দেখা গেল যে অনেকেই অভ্যস্ত না। 24-এর একটা উত্তাল সময় বাচ্চারা দেখলো, সেটাও তাদের একটা অন্যরকম উত্তেজনা তাদের কাজ করেছে। ওই উত্তেজনার মধ্য থেকে তাদেরকে মাঠ থেকে, রাস্তা থেকে তাদেরকে আবার ক্লাসমুখী করানো, এটার জন্য আবার আমাদের একটা ব্যাপক সময় বেগ পেতে হচ্ছে। অটোপাস, সংক্ষিপ্ত সিলেবাস কিংবা বারবার জাতীয় শিক্ষাক্রম পরিবর্তনে দেশের শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব লক্ষণীয় বলে মনে করেন শিক্ষাবিদরা। এখন এইচএসসিতেও যে গন্ডগোলটা হয়েছে গত কয়েক বছরে, এক সময় এক্সপেরিমেন্ট করছে আমাদের মিনিস্ট্রিজগুলা, যে ছাত্রদের একসময় ছিল সৃজনশীল, আরেক সময় কি এমসিকিউ, অনেক কিছু উল্টাপাল্টা করেছে, কিন্তু আমাদের এই জিনিসটা করাতে ছেলে মেয়েদের ইন্টারেস্টটা চলে গেছে পড়াশোনার মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনে নতুন যুগের সূচনা হলেও তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষা সংস্কারের উদ্যোগ না নেওয়া হতাশাজনক। শিক্ষা ব্যবস্থাটা রন্ধে রন্ধে সমস্যা, প্রতিটা জায়গায় সমস্যা। আপনি স্কুল লেভেলের সমস্যা, শিক্ষক নিয়ে সমস্যা, ম্যানেজমেন্ট কমিটি নিয়ে সমস্যা, আপনি দিতে পারছেন অ্যাসেসমেন্ট নিয়ে সমস্যা, বই পুস্তক নিয়ে সমস্যা, পেডাগজি নিয়ে সমস্যা, টিচার ট্রেনিং নিয়ে সমস্যা, কারিকুলাম নিয়ে সমস্যা। আপনি কোথায় সমস্যা নাই? গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট এই শিক্ষা এতগুলো তারা কমিশন করলো, তারা শিক্ষা নিয়ে কোনো কমিশন করলো না। আগের সরকার ওইভাবে দেয়নি। বর্তমান সরকার, আন্দোলনের পর যে সরকার আসে, যারা অনেক কথা বলছেন, তারাও শিক্ষাকে গুরুত্ব দেয় নাই। যদি গুরুত্ব দিতেন তাদের অ্যাকশনে আসতেন। জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থায় দ্রুত আস্থা ফেরানো জরুরি মন্তব্য করেন এই শিক্ষাবিদ। বলেন, তা না হলে বাড়বে মেধা পাচার ও আর্থিক ক্ষতির পরিমাণ। এই যে বিদেশ চলে যাচ্ছে, তারা কি এমনি যাচ্ছে না টাকা যাচ্ছে তার সাথে? মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। যে ম্যানপাওয়ার চলে যাচ্ছে। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় ইটিপি ব্যবহার না করে কলকারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ড্রেন ও নদী নালায়। তাতে
কৃষি জমি ও জলাশয় দূষিতের পাশাপাশি হুমকির মুখে পড়ছে পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য। পরিবেশ অধিদপ্তর বলছে তালিকা করে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কাশিমপুর, বাসন, গাছা, টঙ্গী সহ বিভিন্ন এলাকার অধিকাংশ কলকারখানার বর্জ্য কোনো ধরনের পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে খোলা ড্রেন ও নালায়। এসব বিষাক্ত বর্জ্য মিশে যাচ্ছে ফসলি জমি, তুরাগ নদী ও আশেপাশের জলাশয়ে। কলকারখানা থেকে নির্গত কালো দূষিত পানিতে ধ্বংস হচ্ছে মাছ ও জলজ প্রাণী এবং হুমকির মুখে পড়েছে কৃষি ও জীববৈচিত্র্য। নোংরা পানির দুর্গন্ধে বসবাস করতে কষ্ট হচ্ছে স্থানীয়দের। তাছাড়া চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। দুর্গন্ধ লেগে বাইরে থাকা যায় না, খাওয়া খাদ্য করতে পারি না। পানি ছাড়া এখন আমার গেড়ে জমে থাকে, তারপরে হলো গিয়া এই পানির গন্ধে বমি আসে, পোলাপান অসুস্থ হয়ে যায়। আমার ভিতরে কত গাছও মারা গেছে। গার্মেন্টসের যে কেমিক্যাল গুলো আসে, এই কেমিক্যালে মাছ নষ্ট হয়ে যায়। এই কলকারখানার যে বর্জ্য ময়লাগুলো আছে সব এই নদীতে ফেলা হয়, এর জন্য এই নদীতে মাছও নেই। আগে প্রচন্ড মাছ ছিল। যেসব প্রতিষ্ঠান দূষণের সাথে সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে বড় ধরনের জরিমানা এবং কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানালেন পরিবেশ কর্মকর্তা। যেসব প্রতিষ্ঠান দূষণ করছে বা দূষণে তাদের অংশগ্রহণ আছে, সেসব প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করে কিন্তু আমরা এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করছি এবং তাদের কিন্তু বড় ধরনের জরিমানা আদায় হচ্ছে। কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন বাস্তবতায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন পরিবেশবিদ, সচেতন নাগরিক ও এলাকাবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ। উজানের ঢল ও বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা সহ অন্যান্য নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। এতে জেলার সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর উপজেলায় দেখা দিয়েছে নদী ভাঙন। যমুনার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে 5 শতাধিক মানুষ অংশ নেয়। কর্মসূচির স্লোগান ছিল নদী ভাঙন ঠেকাও, ছনগাছা ইউনিয়ন বাঁচাও। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী সোহেল রানা। সোহেল, সিরাজগঞ্জে নদী ভাঙনের ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, সেই সাথে আপনি জানাবেন এই ভাঙন রোধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা বা তারা কি বলছে। জি ধন্যবাদ ওরি। আপনি যেমনটি বলছিলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে কিন্তু যমুনা নদীর পানি কিন্তু সকালে 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন নদ নদী পানি বেড়েছে এবং সাথে কিন্তু ভাঙনও দেখা দিয়েছে। সিরাজগঞ্জের সদর, কাজীপুর, চৌহালি এবং এনায়েতপুর অঞ্চলে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এতে আজকে সকালে সিরাজগঞ্জ সদর উপজেলায় ভাটপিয়ারি এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে তারা একটি ক্রস বার দাবি করেছে। এই ভাঙন রোধ হলে এই অঞ্চলের লোকজন ভাঙন কবলিত থেকে রক্ষা পাবে এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন যে সকল প্রকার আগাম বন্যার প্রস্তুতি হিসেবে তারা কিন্তু সকল জায়গায় কিন্তু ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সাথে জিও ব্যাগ এবং ডাম্পিং করছে। এতে কিন্তু অনেকটাই ভাঙন রোধ হয়েছে বলে তারা কিন্তু জানিয়েছেন এবং সেই সাথে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এই বছরে কিন্তু এখন পর্যন্ত বন্যা হওয়ার সংখ্যা নেই, তবে পানি বৃদ্ধি পাচ্ছে। এইভাবেই কিন্তু তারা কিন্তু জানিয়েছেন আমাদের। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন সিরাজগঞ্জের যে সকল এলাকায় ভাঙন হচ্ছে সেগুলাতে ভাঙন প্রতিরোধের জন্য জিও ব্যাগ ফেলে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং তারা কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলা যে ভাটপিয়ারি, হাটপাচিল এই অঞ্চল রয়েছে সেই অঞ্চলে তারা পরিদর্শন করেছেন এবং তারা এলাকার লোকজনের সাথে কথা হয়েছে। তারা কিন্তু জানিয়েছেন যে এই বছরেই কিন্তু তারা সেই জায়গাটিতে যে স্থায়ী বাঁধ রয়েছে সেই বাঁধের কিন্তু একটি অংশ ভেঙে গেছে। সেই বাঁধ ভাঙন ঠেকাতে কিন্তু তারা জিও ব্যাগ ফেলেছে, এটি কিন্তু জানিয়েছেন। এই ছিল সিরাজগঞ্জের নদীর পানির বৃদ্ধি এবং ভাঙন সর্বশেষ বলি। জি সোহেল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে খবর জানানোর জন্য।
প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি পিরোজপুর পৌরসভার সড়কগুলোতে। অসংখ্য খানাখন্দ সহ পানি জমে থাকা সড়ক দেখে মনে হয় যেন গ্রামের কোনো কাদামাটির রাস্তা। অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মোহাম্মদ নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও নাগরিক সুবিধা বঞ্চিত পিরোজপুরবাসী। পৌরসভার প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তার ৯০% ভাঙা ও চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে যা আরও ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে প্রায়ই ঘটছে ছোট বড় নানান দুর্ঘটনা। রাস্তার এমন বেহাল অবস্থায় নানা ভোগান্তি যেন পৌরবাসীর নিত্যসঙ্গী। তাই সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি চান তারা। এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে নাই বললেই চলে। আমরা আসলে এই নাগরিক হিসাবে একটা কলঙ্ক। প্রত্যেকটা ওয়ার্ডে ৯টি ওয়ার্ড আছে, ৯টি ওয়ার্ডের রাস্তাঘাটেরই খুবই বেহাল দশা। রাস্তা থুয়ে মানুষের সিঁড়ির উপর থেকে যাওয়া লাগে, এই অবস্থা চলতে আছে এখানে। এখন রাস্তা বলতে কোনো জিনিস নাই। নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এইখানের এই সামান্য এই পথটুকে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং প্রতি বছরই মানুষ বিভিন্ন ভোগান্তিতে পড়ে। আমরা চাই যাতে এই রাস্তাটা অতি দ্রুত তাড়াতাড়ি যাতে রাস্তাটা সংস্কার হয়, আমাদের শিকারপুরবাসী আমরা অনেক উপকৃত হব। বেশিরভাগ সড়কের খারাপ অবস্থার কথা স্বীকার করে নির্বাহী প্রকৌশলী বললেন, বরাদ্দ পেলে সড়ক মেরামত করে পৌরবাসীর দুর্ভোগ লাঘব করা হবে। এই পৌরসভায় প্রায় ৩৫০ কিলোমিটার কাঁচা পাকা রাস্তা আছে, তার মধ্যে ম্যাক্সিমামই জরাজীর্ণ, 90% বলা যায় খারাপ। আশা রাখি যদি সরকার বরাদ্দ বাড়াইয়া দেয় আমাদেরকে, বা যদি এলজিডি কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল কোনো প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। পিরোজপুর পৌরসভায় ৮০ কিলোমিটার কার্পেটিং রাস্তা সহ ৪৮ কিলোমিটার পাকা, ১৫০ কিলোমিটার হেরিং বন্ড ও ৬৮ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে, যার অধিকাংশই চলাচলের অনুপযোগী। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে। গেল দুদিনে হামাসের হামলায় নিহত হয়েছে ১৫ ইসরায়েলি সেনা। এদিকে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ জন নিহত হয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধেরও ঘোষণা দিয়েছেন তিনি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইরান ইসরায়েল সংকট সাময়িক সমাধান হলেও গাজায় প্রতিনিয়ত হামলা চালাচ্ছে তেল আবিব। শুক্রবার দিনভর ইসরায়েলি গোলাবর্ষণে উপত্যকাটিতে আরও ৭২ জন নিহত ও ১৭৪ জন আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৬,৩৩১ জনে। এদিকে গাজার বিভিন্ন অঞ্চলে হামাসের হামলায় গেল দুদিনে ১৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সবশেষ শুক্রবার উত্তর গাজার তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরক রকেট ছুড়ে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। এতে ওই সাজোয়া যানে থাকা ১৭ জন ইসরায়েলি সেনার মধ্যে ৭ জন নিহত হন। ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা চালানো হবে। এর আগে শনিবার ইরানের ফর্দো, নাতানস ও ইস্পাহান পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের শিল্পাঞ্চল ডিনিপ্রোপেটোভস্ক অঞ্চলে ৫ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছে। ওদিকে ইউক্রেনের একটি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিঞ্জুহাল নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী। ডিজিটাল সার্ভিস ট্যাক্সকে যুক্তরাষ্ট্রের উপর সরাসরি আঘাত বলে অভিহিত করে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নতুন শুল্ক কত হবে তা আগামী ৭ দিনের মধ্যে জানানো হবে বলেও জানান তিনি। কানাডার নতুন আইন অনুযায়ী ২০২২ সাল থেকে কার্যকর এই কর আগামী সোমবার থেকেই বাস্তবায়ন হবে। জন্মসূত্রে নাগরিকত্ব প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করার ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করে শুক্রবার এই আদেশ দেওয়া হয়। একে বড় জয় বলে দাবি করেছেন ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল রাজস্ব ভবন, চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনড় কর্মকর্তা কর্মচারীরা। অটো পাস ও সিলেবাসের গ্যারাকলে ক্ষতিগ্রস্ত উচ্চ মাধ্যমিকের পড়াশোনা, 2 বছরে পরীক্ষায় বসেনি 6 লাখ শিক্ষার্থী, শিক্ষা খাত সংস্কারের দাবি। গাজীপুরে শিল্প কারখানায় ব্যবহার হচ্ছে না ইটিপি, রাসায়নিক বর্জ্য ফেলা হচ্ছে ড্রেন নদী নালায়, হুমকির মুখে জনস্বাস্থ্য জীববৈচিত্র্য। এবং কলম্বো ইনিংস ও 78 রানে হারল বাংলাদেশ, 1-0 ব্যবধানে শ্রীলঙ্কার সিরিজ জয়, টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল শান্ত। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।